নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইসলামাবাদের অবস্থা অনেকটা শাঁখের করাতের মতো। পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প যাতে 2026-এ নোবেল শান্তি পুরস্কার পান সেই বিষয় নিয়ে সরব হবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার যাতে দেয়া হয় তার জন্য তারা উদ্যোগী হবেন বা তার প্রার্থী পদকে সমর্থন করবেন। তারপরে অপারেশন মিডনাইট হ্যামার যেটা আমেরিকা করলো, তার আগে ইসরায়েল তো লঞ্চ করেছে অপারেশন রাইজিং লায়ন। তো অপারেশন মিডনাইট হ্যামার ফোর্দো, ইস্পাহান, নাতাঞ্জের যে পারমাণবিক কেন্দ্রগুলো ইরান বানিয়েছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে বলে আমেরিকা দাবি করেছে। ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে, বলেছে যে আমেরিকার এই আগ্রাসন রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী, তারা প্রতিশোধ নেবে। মধ্য এশিয়ায় আমেরিকার আপনার নৌবহর আছে, বিমান ঘাঁটি আছে, কাতারে আছে, বাহারিনে আছে, ইউএইতে আছে, 40,000 মার্কিন সেনা সেখানে মোতায়েন করা হয়েছে, রয়েছে বিমানবাহী রণতরী রয়েছে। তো পশ্চিম এশিয়ার পরিস্থিতি অবশ্যই খুবই উত্তেজনাপূর্ণ। এই আবহ ইরানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং নরেন্দ্র মোদী আমাদের তো অবস্থান খুব স্পষ্ট, আলাপ আলোচনা কূটনৈতিক ভাবে এই সমস্যার সমাধান করতে হবে, ডিএসকালেট করতে হবে। রাষ্ট্রপুঞ্জও তাই বলেছে। দেখুন, আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামারের সরাসরি বিরোধিতা কিন্তু সৌদি আরব করেনি, ইউএই করেনি। ভারত বলেছে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, আলাপ আলোচনাই একমাত্র সমাধানের পথ। সৌদি আরব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু অপারেশন মিডনাইট হ্যামারের নিন্দা করেনি। কিন্তু ইসলামাবাদ, যেখানে ফিল্ড মার্শাল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন এবং তারপরেই ইরানের পরমাণু ঘাঁটিতে আমেরিকার যে বোমা বর্ষণ, তার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। যেই পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পের শান্তির নোবেলের পক্ষে সওয়াল করেছিলেন, 48 ঘন্টা কাটতে না কাটতেই আমেরিকার ভূমিকাকে সমালোচনায় বিদ্ধ করলো ইসলামাবাদ। ফেঁসে গেছে ইসলামাবাদ। কারণ দেখুন, অনেকে ইরানের সমর্থনে গলা ফাটাচ্ছেন, একথা ঠিক। ভারতের বামপন্থীরা, কংগ্রেসীরা তাদের দরদ উথলে পড়ছে ইরানের জন্য, কিন্তু তারা একটা কথা কেন বলছেন না যে শয়তানের অক্ষকে ইরান ব্যবহার করেছে ইসরায়েলকে আঘাত করার জন্য। হরমুজ প্রণালীতে লোহিত সাগরে যাত্রী এই পণ্যবাহী জাহাজ, অয়েল ট্যাঙ্কারকে হামলা করেছে তারা। এই হুতি বলুন, হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, তাদের প্রত্যেকের মেন্টর হচ্ছে ইরানের এই খামেইনি রেজিম, রেভলিউশনারি গার্ড, কোনো সন্দেহ নেই। দেখুন, হিজবুল্লাহ চুপচাপ, হুতি চুপচাপ, ওরা নিন্দা প্রস্তাব এনেছে এইটুকু, কিন্তু পশ্চিম দুনিয়া আমেরিকার এই অবস্থানকে সমর্থন করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। তাহলে মধ্য এশিয়ায়, পশ্চিম এশিয়ায় ইরান একটা কি বলবো আর কি আতঙ্কের শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে এবং তাহলে ইসরায়েলকে আক্রমণ পর্যন্ত করবে। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরানের পরমাণু কর্মসূচিকে বন্ধ করতেই হবে।
আমাদের বিদেশ নীতি নাকি ইসরায়েল ঘেঁষা, কারণ ইরানের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক আছে। পেহেলগামের জঙ্গি হামলার বিরোধিতা করেছে ইরান, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা ইসরায়েলের বিরুদ্ধচারণ করব। ইসরায়েল ভারতের পরম মিত্র। পৃথিবীর অন্যান্য দেশ যখন পেহেলগামের জঙ্গিহানা এবং অপারেশন সিন্দুরের পরে একটা ধরি মাছ না ছুঁই পানি গোছের অবস্থান নিয়েছিল, ইসরায়েল দর্তহীনভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। ইসরায়েলের রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের সময় স্বয়ং আলবার্ট আইনস্টাইন নেহেরুকে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপুঞ্জে ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য। নেহেরুর আরব প্রেম তাকে ইসরায়েলের পক্ষে রাষ্ট্রপুঞ্জে ভোট দিতে দেয়নি। এই ইসরায়েল আমাদের সামরিক প্রযুক্তি দেয়। এই যে কার্গিলে ভারত পাকিস্তান সংঘাতের আবহে হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে ভারতের বিমান বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করেছিল ইসরায়েল। সেই প্রযুক্তি ভারতীয় বায়ুসেনা কাজে লাগিয়ে হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে সাফল্য পেয়েছিল। তাই ইসরায়েল আমাদের পরম মিত্র, ইরানও আমাদের পরম মিত্র। ভারতবর্ষ ইরানের বিরুদ্ধে নয় তো, কিন্তু ইরানের এই যে অ্যাক্সিস অফ ইভিল, এগুলো তো ইরানের প্রক্সি, এরা তো জঙ্গি গোষ্ঠী। ভারতবর্ষ ইসলামী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত, ইসরায়েলও আক্রান্ত, আমেরিকাও আক্রান্ত, পশ্চিমী দুনিয়াও আক্রান্ত। তাদের বিরুদ্ধে তো লড়াই, ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে তো লড়াই নয়। লড়াইটা ইরানের এই পরমাণু বোমা যাতে তারা তৈরি করতে না পারে তার বিরুদ্ধে পদক্ষেপ। এত গেল রব উঠছে কেন? ইরান যদি আজকে পরমাণু বোমা তৈরি করে, নিশ্চিন্তে সেই বোমা তৈরির মেকানিজম জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যাবে। তাহলে বিশ্বটা কি পরিস্থিতির মুখে পড়বে আপনারা বুঝতে পারছেন? সেই জন্য আমেরিকার এই অভিযান আমি সমর্থন করি। আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে হবে। খামেনির রেজিম ইরানের সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ফেলে। যে শীতে 18 ঘন্টা 20 ঘন্টা করে তেহরানে লোডশেডিং থাকতো, মানুষ হিটার বাড়িতে জ্বালাতে পারত না। তো ইরানের সাধারণ মানুষ কি সবসময় এই আমেরিকা ইসরায়েলের বিরোধী অবস্থানকে পছন্দ করে? খামেনি এবং তার ঘনিষ্ঠ বৃত্ত ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের সাধারণ মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দেয়, এটা বাস্তব। তো এই পাকিস্তানের এই দ্বিচারিতাটা প্রকাশ হয়ে গেল। এবার মজার কথা শুনুন, পাকিস্তানের একটা তো ইলেক্টেড গভর্নমেন্ট আছে, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, ইশাক দার উপপ্রধানমন্ত্রী, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি মানে ভুট্টোদের একসঙ্গে সরকার চালাচ্ছে। এই সরকারটা ইনস্টল করেছে রাওয়ালপিন্ডি। পাকিস্তানের কোন সার্ভিং সেনাপ্রধান এই প্রথম হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হলেন। সৈয়দ আসিম মুনিরের সঙ্গে কে ছিলেন? আসিম মালিক, তিনি একই সঙ্গে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং একই সঙ্গে আইএসআইয়ের প্রধান। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কে ছিলেন? মার্কো রুবিও ছিলেন, আরো তার আধিকারিকরা ছিলেন। পিট হেক্সেট ছিলেন কিনা আমি ঠিক জানি না, স্টিভ উইটকফও থাকতে পারে। এখন আর একজন ছিলেন, তিনি কিন্তু মধ্যাহ্নভোজে অংশ নেননি। কে তিনি? ভারতবর্ষের ক্রীড়ামোদীরা যারা ক্রিকেট খবরাখবর রাখেন তারা ভদ্রলোককে চেনেন। তার নাম হচ্ছে মহসিন নকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। এই মহসিন নকভি কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কিন্তু তিনি পাকিস্তান সেনেটের সদস্য এবং তাকে পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার করা হয়েছে পাকিস্তান সেনেটের নির্বাচনে সর্বসম্মতিতে, মানে সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু তার কোনো রাজনৈতিক দল নেই। তিনি কোন রাজনৈতিক দলের সদস্য কেউ জানে না, কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি।
আমাদের যেমন হোম মিনিস্ট্রি, পাকিস্তানের তেমনি ইন্টেরিয়ার মিনিস্ট্রি। তাহলে একটা জিনিস ভাবুন তো, যে পাকিস্তানের সেনা প্রধান, আইএসআই এর ডিজি, এনএসএ তারা বৈঠক করছেন সম্মাননীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, আর বাইরে অপেক্ষা করছেন পাকিস্তানের হোম মিনিস্টার। ভাবতে পারছেন? আসলে এই লোকটি মহসিন নকভি হচ্ছে পিন্ডির নমিনি, মানে রাওয়ালপিন্ডির নমিনি ইসলামাবাদে। একে সামনে রেখেই আসিম মুনির পাকিস্তানের তথাকথিত সিভিলিয়ান গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে। অত্যন্ত ইন্টারেস্টিং ক্যারেক্টার এই মহসিন নকভি। শৈশবে তিনি অরফ্যান হন, তার মামা তাকে মানুষ করেন, কৃতি ছাত্র ছিলেন। লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক হয়ে তিনি আমেরিকায় চলে যান, ওহিও ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন। তারপর সিএনএন-এ ইন্টার্ন হিসাবে যোগ দেন। তখন আমেরিকার ওয়ার এগেনস্ট টেরর শুরু হচ্ছে। সিএনএন এমন সাংবাদিকদের চাইছিল যারা লোকাল ডায়ালেক্ট সম্পর্কে পরিচিত, লোকাল জিওগ্রাফি সম্পর্কে পরিচিত। তাই মহসিন নকভিকে সিএনএন পাকিস্তানে পাঠায়। তারপর মহসিন নকভি নিজের যোগ্যতায় সাফল্য অর্জন করেন এবং সিএনএন এর সাউথ এশিয়া ব্যুরোর প্রধান হন। তারপর তিনি 6টা চ্যানেলের মালিক হয়েছেন, একটা সংবাদপত্রও আছে, এবং তার যে গ্রুপ, সিটি মিডিয়া গ্রুপ, সম্ভবত আই মে বি রং, তার চেয়ারম্যান হচ্ছেন তার মামা, এবং তিনি পুরোটা দেখেন। এদের একটা লন্ডনেও টিভি চ্যানেল আছে। শেখর গুপ্তা কার্টা ক্ল্যাটারে খুব সুন্দরভাবে মহসিন নকভির বিষয়ে আলোচনা করেছেন। তাহলে এই মহসিন নকভি একদারে নেটওয়ার্কিং এ পটু, ইংরেজিতে স্বচ্ছন্দ, ওয়েস্টার্ন এক্সপোজার আছে, এবং বৈবাহিক সূত্রে তিনি আরো ক্ষমতাশালী হয়েছেন। তিনি যাকে বিবাহ করেছেন তার বাবা একসময় পাঞ্জাব প্রদেশের একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা ছিলেন এবং রাজনীতির সঙ্গে তার খুব যোগ ছিল। এবং মহসিন নকভির স্ত্রীর সূত্রে সুজাত হোসেন চৌধুরী, পারভেজ ইলাহির সঙ্গে এই মহসিন নকভির একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং তাকে পাকিস্তান সেনা তাদের প্রতিনিধি হিসাবে সরকারে পাঠিয়েছে, এবং সরকারকে নিয়ন্ত্রণ আসিম মুনির রাওয়ালপিন্ডি থেকে এই ভদ্রলোকের মাধ্যমে করেন। তার বয়স মাত্র 46 বছর। তাহলে তিনি নেটওয়ার্কিং এ পটু, পশ্চিমী এক্সপোজার আছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী, বিপুল বৈভবের অধিকারী, বিপুল সম্পত্তি তার, 6টা টিভি চ্যানেল, একটা সংবাদপত্র আছে, এবং জার্নালিজমের এক্সপোজার আছে, এবং অত্যন্ত ফ্ল্যামবয়েন্ট। তা এই ধরনের মানুষ পাকিস্তানের রাজনীতি বা পাকিস্তানের এলিট ক্লাসের মধ্যে কিন্তু পাওয়া যায়। এরাই হচ্ছে পাওয়ার ব্রোকার। যে ইন্টেরিয়র মিনিস্টার, যাকে সৈয়দ আসিম মুনির বগল দাবা করে নিয়ে গিয়েছিলেন ওয়াশিংটনে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজে তিনি কিন্তু ছিলেন না। দেখুন, মানে পাকিস্তানের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের বিষয়টা দেখুন। বলছে আমরা সিভিলিয়ান সরকার, কিন্তু এমন একজন ক্ষমতার ভরকেন্দ্রে আছেন যার কোনো দল নেই। তিনি রাওয়ালপিন্ডির মনোনীত, আসিম মুনিরের মনোনীত। হোম মিনিস্টার গেছেন সেনাপ্রধানের সঙ্গে, আইএসআই এর ডিজি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন, এবং পাকিস্তানের হোম মিনিস্টার বা ইন্টেরিয়র মিনিস্টার দরজার বাইরে অপেক্ষা করছেন। অর্থাৎ পাকিস্তানের ডেমোক্রেটিক সেটআপ, রাজনৈতিক দলগুলো যে কতটা দুর্বল এটা তার প্রমাণ, এবং পাকিস্তানের ক্ষমতা আসলে রাওয়ালপিন্ডির হাতে, এই বিষয়টা থেকে তা খুব স্পষ্ট। দেখুন,
প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত চাইছেন। দেখুন, বাইডেন প্রশাসন কিন্তু পাকিস্তানকে সেভাবে আমল দিত না, কিন্তু ট্রাম্প দিচ্ছেন। কারণ ইরান ইসরায়েল সংঘাত, তাতে আমেরিকা জড়িয়ে পড়া, পাকিস্তান ইরানের সীমান্ত 900 কিলোমিটার, পাকিস্তানের মাটিকে আমেরিকা ব্যবহার করতে পারে ইরানে যদি কোনো সামরিক অভিযান চালাতে হয়। তাই আসিম মনিরের সহায়তা তার ভীষণ প্রয়োজন, এবং আসিম মনির সম্ভবত তাতে এগ্রি করে এসছেন। আবার ইরানে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে ঘটনা ঘটলো তাতে মুসলিম বিশ্বেও নিন্দা করছে, তাই পাকিস্তানকেও নিন্দা করতে হচ্ছে। তাই ফেঁসে গেছে ইসলামাবাদ, ফেঁসে গেছে এই টাইট রোপ ওয়াকিং করতে। ইসলামাবাদ ফেঁসে গেছে। ইসলামাবাদের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক, আবার আমেরিকার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে। দেখুন, স্টিভ উইটকফ, যিনি ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু, একসঙ্গে গলফ খেলতেন, তার ছেলে একটা ক্রিপ্টোকারেন্সির এম্পায়ার করেছে। $600 মিলিয়ন ইতিমধ্যেই অ্যাকুমুলেট করা হয়েছে ওই বিজনেস থেকে। পাকিস্তানে তারা ব্যবসাটা ভালোভাবেই করবেন। পেশোয়ার কোর কমান্ডার পাকিস্তান আর্মির, তার সান ইন ল স্টিভ উইটকফের ছেলের সহযোগী। তাই এখানে একটা ব্যবসায়িক ইন্টারেস্ট আছে। আবার একই সঙ্গে রিয়ার আর্থ মেটেরিয়াল, যেটা বালুচিস্তান অঞ্চলে পাওয়া যায়, সেই রিয়ার আর্থ মেটেরিয়াল আমেরিকাকে সাপ্লাই করার ব্যাপারে কথাবার্তা এগিয়েছে। কিন্তু ওখান দিয়ে আবার চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে। চীন এত সহজে বিষয়টাকে দেখবে বলে আমার মনে হয় না। তবে রিয়ার আর্থ মেটেরিয়াল আমেরিকায় এক্সপোর্ট করার বিষয়টা বোধহয় এত তাড়াতাড়ি হবে না, কিন্তু একটা আলাপ আলোচনা শুরু হয়েছে। তাহলে পাকিস্তান একদিকে চীনের সঙ্গে দোস্তি অনেক দিনের, আমেরিকার সঙ্গেও দোস্তি ছিল, বিশেষ করে ওয়ার এগেনস্ট টেরর পাকিস্তানে আমেরিকার সহযোগী ছিল। কিন্তু আবার ওসামা বিন লাদেনকে ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদ থেকে মার্কিন সেনা খুঁজে বের করেছিল, ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু অপারেশন মিডনাইট স্টর্মের পর পাকিস্তানের অবস্থান কিছুটা নড় পড়ে। ইরানের পাশে তাদেরকে দাঁড়াতে হবে, অন্তত বার্তা তো দিতে হবে, না হলে মুসলিম বিশ্বে পাকিস্তান একঘরে হয়ে পড়বে। আবার আমেরিকাকেও তাদের দরকার, আমেরিকার সমর্থন আছে বলে IMF লোন দিচ্ছে, আরো হয়তো দেবে। এই যে অবস্থান, যেখানে পাকিস্তানের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কোনো ভূমিকা নেই, কিচ্ছু জানে না তারা, সমস্তটা করছে রাওয়ালপিন্ডি, গ্যারিসন টাউন রাওয়ালপিন্ডি, পাকিস্তানের GHQ। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে 77-78 বছর হলো তো পাকিস্তান স্বাধীন হয়েছে, সেখানে গণতন্ত্র বিকশিত হয়নি, নির্বাচিত সরকার কখনোই পূর্ণ মেয়াদ অতিক্রম করতে পারে না, এবং একটা পুতুল সরকার বসেছে ইসলামাবাদে, যেটা রাওয়ালপিন্ডি সুতোটা ধরে আছে। এখন একটু সুতো ছেড়ে দিচ্ছে, যখন সুতো ধরে টানবে তখন এই সরকার পড়ে যাবে। পাকিস্তানের 4টে ক্ষমতার কেন্দ্র, সবচেয়ে শক্তিশালী হচ্ছে রাওয়ালপিন্ডি, তারপরে হচ্ছে মোল্লাতন্ত্র, তারপরে হচ্ছে ওই এক্সট্রিমিস্টরা, তারপরে হচ্ছে সিভিলিয়ান গভর্নমেন্ট। সিভিলিয়ান গভর্নমেন্টের ক্ষমতা সব থেকে কম, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে সেনাবাহিনী, সেনা প্রধান। আসিম মনির ফিল্ড মার্শাল হয়েছেন, ঠিক আছে, কিন্তু তিনি পাকিস্তানের ভাগ্য নিয়ন্তা। সেজন্য শাহবাজ শরীফদের কোনো পাত্তাই দেয়নি হোয়াইট হাউস। তারা সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আসিম মনিরকে, কারণ সবাই জানে পাকিস্তানের ক্ষমতার ভর কেন্দ্রটা ঠিক কোথায়। কিন্তু দুদিকে খেলতে গিয়ে এখন ইসলামাবাদ ফেঁসে গেছে। তারা কি করবে? ইরান সংঘাত যদি আরো তীব্র হয়, যদি আমেরিকা বাধ্য হয় আরো কঠোর পদক্ষেপ নিতে, তখন পাকিস্তানের ভূমিকা কি হবে?
সেটার দিকে তো নজর রাখতে হবে। তাই পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসলামাবাদের কাছে শাঁখের করা, ফেঁসে গেছে ইসলামাবাদ। এবং আর একটা কথা বলে শেষ করব, আমাদের ভারতের মিডিয়া, পাকিস্তানের মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের মধ্যাহ্নভোজ নিয়ে প্রচুর লেখা হয়েছে, টিভি চ্যানেলে হেডলাইন হয়েছে, কিন্তু আপনি গুগল করে দেখুন আমেরিকার সংবাদপত্রগুলোতে সেভাবে কিছুই উল্লেখ করা হয়নি, কিছুই না। কারণ আমেরিকার সংবাদ মাধ্যমের কাছে এটা কোনো খবরই